আছে বাংলায়। আমি সবসময় স্লোগানটা বলি, আপনাদেরকে একটু আমার সাথে স্লোগানটা বলতে হবে। এবার বাংলাদেশ জিন্দাবাদ বলবো না, জয় বাংলাও বলবো না, নারায়ে তাকবীরও বলবো না। বলেন, চিন্তা নয় টেস্টি সস। সবাই 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 চিন্তা নয় টেস্টি সস, হতে হবে বাংলার বস। এইটা মাথায় রাখবেন, বাংলার বস হয়ে যাবেন। ওকে, শুরু করি। আচ্ছা, ব্যাকরণ। প্রথমেই দেখেন একটু বয় জপলা এক হাত দিয়ে শুরু করছে, তার মানে কি এটা বাঁকা জিনিস, এটা সহজ জিনিস না। আবার আপনি যদি সাহিত্য বলতে যাইতেন তাহলে কি হইতো, এটা শুরুটা হয়েছে সোজা করে, তবে সাহিত্য সোজা জিনিস আর ব্যাকরণ ব্যাকা জিনিস, ঠিক আছে? তার মানে সাহিত্য শব্দটা মনে করেন এটা হচ্ছে বাংলা ভাষা থেকে এসেছে, আর ব্যাকরণ যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আসলে প্রকৃত বাংলা থেকে আসে নাই, এটা আসছে মূলত সংস্কৃত থেকে। সংস্কৃত। এখন আমরা ছোটবেলায় একটা জিনিস পড়ে আসছে, কি জিনিস? যে বাংলা হচ্ছে সংস্কৃতের বোন। এটা কিন্তু ভুয়া কথা, মিথ্যা কথা। বাংলা কখনোই সংস্কৃত থেকে আসে নাই, বাংলা নিজস্ব, আমরা নিজেরা আমরা ওই সব সংস্কৃত ভিতর ধারের কাছে না। আচ্ছা, তাহলে এই জায়গায় কিন্তু এই যে কথাটা বললাম যে বাংলা সংস্কৃত থেকে আসছে, এটা কিন্তু ভুল কথা। মূলত ব্যাকরণ শব্দটা এসছে সংস্কৃত থেকে। তার মানে এখান থেকে কিন্তু আপনাদের একটা এমসিকিউ বেরিয়ে গেল। কি বেরিয়ে গেল? ব্যাকরণ শব্দটা কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত। ওকে, আচ্ছা, এখন এই ব্যাকরণের কাজটা কি? ব্যাকরণ করেটা কি? ব্যাকরণের কাজটা হচ্ছে একটি ভাষা, সেই ভাষাকে সহজ করে দেয়, সুশৃঙ্খল করে দেয়, উল্টাপাল্টা জিনিস এক জায়গায় করে দেয়। এটি হচ্ছে ব্যাকরণের কাজ। যেমন ধরেন, গ্রামে যাদের বাড়ি, গ্রামে বাড়ি কার কার? হ্যাঁ, হয়তো অনেকেরই বাড়ি, আমিও গ্রামের ছেলে। কিন্তু দেখবেন যে বাড়ির শাশুড়ি বৌমাকে বলতেছে, এক কলস পানি আনো তো। বৌমা বলতেছে, আমার মাজায় ব্যথা। আসলে কিন্তু মাজায় ব্যথা না, মানে বৌমা তখন ইন্ডিয়ান সিরিয়াল দেখতেছিল, তখন বলতেছে আমার মাজায় ব্যথা। তখন শাশুড়ি কিন্তু একটা প্রবাদ বলছে। কি প্রবাদ? নাচতে না জানলে উঠোন বাঁকা। তার মানে উনি আনতে চাচ্ছে না, সেটা বুঝতে পারছে। এই যে নাচতে না জানলে উঠোন বাঁকা, এইটা কিন্তু একটা প্রবাদ। এখন এই প্রবাদটা কিন্তু ব্যাকরণের মতো করে চলে আসছে, এবং প্রবাদ প্রবচনটা এটা ব্যাকরণের একটা অংশ হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্যাকরণটা হচ্ছে কি, সুশৃঙ্খলভাবে যে কোনো ভাষাকে এক জায়গায় করে ফেলা। এখন এই ব্যাকরণটাকে দেখেন, আমরা আমাদের বাংলাদেশ একটা গণপ্রজাতন্ত্রী দেশ, এই দেশের কিন্তু একটা সংবিধান আছে, তাই না? সংবিধানের কাজটা কি? সংবিধানের কাজটা হচ্ছে একটা রাষ্ট্র কিভাবে চলবে সেটার একটা লিখিত রূপ। এই নিয়মে বলা হচ্ছে যে কি, অমুক এমপি রাষ্ট্রপতির কাছ থেকে বা অমুক মন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করবেন। এই যে শপথ বাক্য পাঠ করবেন রাষ্ট্রপতির কাছে, এটা কোথায় লেখা আছে? সংবিধানে লেখা আছে। হ্যাঁ, বা আমি প্রকাশ্যে ধূমপান করতে পারবো না, যদি ধূমপান করি তাহলে এত টাকা জরিমানা। এইগুলো কোথায় লেখা আছে? সংবিধানে, আইনে। তাহলে আমাদের যে ভাষা আছে, সেই ভাষার কিন্তু একটা সংবিধান আছে। তাহলে ব্যাকরণকে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, ব্যাকরণকে বলা হয় ভাষার তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটা প্রশ্ন পেয়ে গেলাম। কি পেলাম? আমরা কিন্তু গল্পে কিন্তু তিনটা বিষয় বলে দিয়েছি আপনাদের। ব্যাকরণ হচ্ছে সংস্কৃত ভাষা থেকে এসেছে। ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান, বা বলা হচ্ছে যে ভাষার সংবিধান কাকে বলা হয়? উত্তর হবে ব্যাকরণ। আর একটা হচ্ছে প্রশ্ন হতে পারে, ব্যাকরণের মূল কাজ কি? সেটি হচ্ছে ভাষাকে সুশৃঙ্খল করা বা ভাষাকে এক জায়গায় করে ফেলা। তিনটা বিষয় গেল। এখন এই ব্যাকরণটাকে কিন্তু আবার বিশ্লেষণ করা হয় কিভাবে? বি আ ক্রি অন, এই তো আপনারা পারেন। বি আ ক্রি অন, এইগুলোকে বলা হয়। এখন পরীক্ষায় অনেক সময় আসে এই ব্যাকরণের বিশ্লেষণ কিন্তু আ আগে দিতে পারে, ক্রি আগে দিতে পারে,
অন আগে দিতে পারে বা অন এইখানে দিতে পারে। আপনাদের মনে রাখতে হবে এই বি আ ক্রি অন, এটি হচ্ছে ব্যাকরণের বিশ্লেষণ। আচ্ছা, এই ব্যাকরণের এই বি মানে কি? বি মানে বিশেষ, বিশেষ। তাহলে বিশেষ যদি হয় আর এই ক্রি অন এইগুলো হচ্ছে বিশ্লেষণ। তার মানে ব্যাকরণের মূল কাজটা কি? বিশেষভাবে বিশ্লেষণ করা, ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করা। আচ্ছা, এরপরে কয়েকটা জিনিস আছে, আমি আসলে এইগুলো আপনাদেরকে বলবো না। এটা হচ্ছে আপনারা যে এনাদেরকে কোনো গাইড দেওয়া হয়? আপনাদের কি কোনো গাইড দেওয়া হয়েছে ব্যাকরণ? সেটা আচ্ছা, শীটে এই বিষয়গুলো থাকবে। আমি জাস্ট একটু বলে দিচ্ছি। উপমহাদেশের, ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ ব্যাকরণবিদ আছেন। এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনাদের জন্য, খুব ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষাতে এসছে। সেটি হচ্ছে কি বলেন তো? কি? পনিনি না, পানিনি। পয়াকা মুদ্রানরেশী পানিনি, এটা কিন্তু আসে। উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে? তার হচ্ছে নাম হচ্ছে পানিনি। এই পানিনির একটা বিখ্যাত বই আছে, তার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী, এই অষ্টাধ্যায়ী হচ্ছে ওনার একটা শ্রেষ্ঠ বই। আমি যেগুলো কথাগুলো বলছি সবগুলো কিন্তু আপনাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে 3-4টা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, সর্বপ্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন মনুয়েল দা অ্যাসম্পুসাও পর্তুগিজ ভাষায়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সর্বপ্রথম যে বাংলা ব্যাকরণ রচনা করা হয় পর্তুগিজ ভাষায়, এটি লেখা হয় পুরো ভারতবর্ষের মধ্যে প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করা হয়, সেটি লেখা হয় কিন্তু আমাদের গাজীপুরে। গাজীপুরে জানেন তো ভাওয়াল একটা আছে না, ভাওয়ালে একটা দেখবেন চার্চ আছে, খ্রিস্টানদের চার্চ। গেছেন কেউ? হয়তো অনেকেই গেছেন বোধহয়, এটা ঐতিহ্যবাহী। ওই চার্চে বসে মনুয়েল দা অ্যাসম্পুসাও একটা দেখবেন যে ওই যে ওদের যে খ্রিস্টানদের যে কবর আছে না, ওই কবরের পাশে দেখবেন একটা পুরনো বিল্ডিং আছে লম্বা। ওই বিল্ডিংয়ের মধ্যে বসেই কিন্তু তিনি এই ব্যাকরণের এই বইটা রচনা করেছিলেন। তাহলে মনে রাখতে হবে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লেখেন মনুয়েল দা অ্যাসম্পুসাও, এবং সেটি তিনি লেখেন রোমান হরফে। 1743 সালে এটি হচ্ছে আপনার হচ্ছে পর্তুগিজের লিসবন থেকে এটি প্রকাশ করা হয়। আচ্ছা, বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে? এটা আপনাদের ওই যে শীট দিবে, শীটে অবশ্যই থাকবে, এগুলো খুব কমন জিনিস, এটা থাকবে। রামচন্দ্র বিদ্যাবাগীশ। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাধাকান্ত দেব। এই প্রশ্নটা আপনি পাবেন না, একটু লিখে রাখেন। এটা হয়তো কমন শীটে থাকবে না, এটা এক্সেপশনাল একটা তথ্য। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনার চেষ্টা করেন, তিনি সফল হননি কিন্তু চেষ্টা করেন, তার নাম হচ্ছে রাধাকান্ত দেব। তিনি হচ্ছেন যে বইটা লেখেন সেটি হচ্ছে বাঙ্গালা শিক্ষা গ্রন্থ। আমি একটু লিখে দিই, বাঙ্গালা, উমগয় আকার লয় আকার, বাঙ্গালা শিক্ষা গ্রন্থ। বাঙ্গালা শিক্ষা গ্রন্থ, এটি হচ্ছে 1821 সালে, 1821 সালে এটি তিনি চেষ্টা করেন। বলেন। ও আচ্ছা, এনার প্রশ্নটা হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনার চেষ্টা, মানে প্রচেষ্টা করেন। উনি চেষ্টা করেছিলেন, সফল হননি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাদের খুব গুরুত্বপূর্ণ, এটাও আপনার পাবেন, তারপর আমি বলে দিই। বাংলা, এটি কিন্তু কয়েকটা চাকরির পরীক্ষায় এসেছে, বিশেষ করে 10ম গ্রেডের চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসে, এবং প্রাইমারির চাকরি পরীক্ষা। আপনারা কেউ প্রাইমারি আবেদন করেছেন নাকি? আপনারা করতে পারেন না বোধহয়, না? চলে গেছে। আচ্ছা, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান রচনা করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ইয়েস, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের বাংলা একাডেমিতে বসেই উনি এইটা রচনা করেন, আঞ্চলিক ভাষার অভিধান। আচ্ছা, এইবার একটু মজার জায়গায় যাব। বাঁশ খেয়েছেন কেউ? হ্যাঁ, বাঁশ খাইছেন? খান না? প্রত্যেকদিন খান? বাঁশ খান না? নায়িকা পরিমণি, বাঁশ আপনাদের নাস্তা কয় কি? মানে প্রতিদিন সকালে বাঁশ খান? ব্রেকফাস্ট করেন না বাঁশ দিয়ে? এখন যদি সেই বাঁশ আমি বলি অর্ধেক বাঁশ খান, হ্যাঁ? মনে করেন বাপ মা ছাড়ি দিয়ে একটা প্রেম করলো,
প্রেম করার পরের দিন তার সাথে চলে গেল, ভেগে গেল যেটাকে বলা। তারপরের দিন দেয় ছেলেই ওরে ভেগে গেছে। তাহলে মেয়েটার কি হইল? মেয়েটা বাঁশ খাইলো না? তারপরে অর্ধেক বাঁশ খাইলো। এই অর্ধেক বাঁশের কথা একটু মনে রাখবেন। হ্যাঁ, শব্দটা এই শব্দটা মনে রাখতে হবে, অর্ধবাস। অর্ধবাস মনে রাখতে হবে, ঠিক আছে? এই যারা পাহাড়ে থাকে তারা তো বাঁশ খায়, তাই না? আমার খুব শখ, ওই যে সাজেক মাজেকে যে একটু বাঁশ, কচি বাঁশ না কি করে খাই না, পুড়াই রান্না করে খায় ওরা। হ্যাঁ হ্যাঁ, মানে বাঁশ পুড়াই। না না না, আমি তো এটা দেখলাম যে ওই যে বোধহয় এইভাবে মানে কচি বাঁশটা আর কি, ওই যে করে মানে খোসাটা ছাড়িয়ে ওইটা করে রান্না করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার খুব শখ একটু একদিন বাঁশ খেয়ে দেখার। আচ্ছা, যাই হোক, এখন এই অর্ধবাসটা একটু আপনাদের মনে রাখতে হবে। এই শব্দটা মনে রাখলে অনেক সুবিধা আছে। এই অর্থে মনে রাখতে হবে অর্থতত্ত্ব। ধৈবতে ধ্বনিতত্ত্ব, বাতে তো আপনারা জানেন তো, হ্যাঁ, আর শতে তাহলে অর্ধবাসে তো কাজ আছে। হ্যাঁ, বাঁশ খাওয়ার মধ্যে লাভ আছে, বুঝলেন? পরিমণি 5-7টা বিয়ে করে বাঁশ খাইলো। জায়েদ খান কিছু না করেও বাঁশ খাইলো, ঠিক আছে? এখন এইগুলো আমি কেন শেখালাম আপনাদেরকে, কেন বললাম অর্ধবাস, সেটা হচ্ছে আপনাদের পরীক্ষায় এইটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা 100%। একটা প্রশ্ন, মানে কমপক্ষে একটা প্রশ্ন। এখন মনে হচ্ছে যে স্যার একটা প্রশ্নের জন্য এইটা, তো আপনি জানেন না, আপনি একটা প্রশ্ন পারা মানে 100 জনের উপরে চলে যাওয়া। আচ্ছা, আমরা যে দেখি যে চাকরির পরীক্ষা হয়, এই ফার্মগেটে একটা চাকরির পরীক্ষা হয়, তো আমাদের ধারণাটা কি? চাকরির পরীক্ষাটা হওয়া মানে হচ্ছে এইখানে পাশ করলে আমি টিকে গেলাম আর আমার চাকরি হয়ে গেল, এরকম? চাকরির পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যটা কি? আপনাকে টেকানো? মনে হয় আপনাকে টেকানোর জন্য চাকরি পরীক্ষা নেয় ওনারা? আপনাকে অর্ধবাস দেওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয়, সিরিয়াসলি। তার মানে পদ হচ্ছে 15টা, পরীক্ষা দিচ্ছে 1500, সরি এখন তো 1500 নয়, এখন তো 15,000। এই 15,000 থেকে আপনাকে বাস দেওয়া, অর্থাৎ আপনাকে বাদ দেওয়ার জন্য পরীক্ষা নিচ্ছে, আপনাকে টেকানোর জন্য না। আপনি কি জানেন সেটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে ওখান থেকে রিটেন পার্টে আপনাকে 15,000 থেকে আপনাকে 500 জনকে নিয়ে আসবে। তার মানে কি 14,500কে বাদই দিয়ে দেবে, বাস দিয়ে দেবে। এটা হলো পুরো বাস খাইলেন, যেটা বাদ গেল। এইবার এই রিটেন পরীক্ষা থেকে নেবে কিন্তু 15 জন। রিটেন পরীক্ষা থেকে আপনাকে টেকাবে হচ্ছে 150 জন, বাদ বাকি 350 জন অর্ধবাস খাইলো। 150 জনও না, 100 জন টিকাবে। 100 জন নাও টিকাতে পারে, 75 জন টিকাইতে পারে। এইবার এসে ভাইবা বোর্ডে এসে আপনাকে 15 জনকে রাখবে, বাদ বাকি আরো কতজন, ওই যতজন হয় ততজনকে বাদ দিয়ে দেবে। তার মানে চাকরির পরীক্ষাটার অর্থই হচ্ছে আপনাকে বাদ দেওয়া। আপনি কি জানেন সেটা বড় বিষয় না। হ্যাঁ, জানেন কোনটা, সেটা হচ্ছে আপনাকে ভাইবা বোর্ডে আপনাকে পেছাবে। এমনকি আপনারা জানেন কি জানি না, ভাইবা বোর্ডে আপনি যে রুমে ঢুকবেন, এখান থেকে কিন্তু আপনার ইটা শুরু হয়ে যাবে, মার্কিংটা শুরু হয়ে যাবে। আপনার খেয়াল করবেন, অনেক সময় দেখবেন ক্লাসে দেখার সময় 2-1 ঢুকে ক্লাসে, আসবো স্যার, এই পা ঘস ঘস করতে করতে আসে। আবার 2-1 মেয়ে হিল পরে, হ্যাঁ, এরকম ঢকাত করতে আসে। এইগুলো জীবনেও করবেন না, কখনোই করবেন না। আপনি মাথায় রাখবেন, আপনি ওখান থেকে আসবেন, অর্থ হচ্ছে আপনার ওখান থেকে মার্কিং শুরু হয়ে যাবে, এবং আপনাকে ভাইবা বোর্ডে চা খাইতে দেবে। আপনি খুব খুশি হইলেন, আরে শালা
কাদের সাথে গল্প করতে যায় মনে হয় আমার বাপের বন্ধু মনে হয়। হ্যাঁ, চা খাইতে দিয়েছে আমারে। উনি চা খাইতে দেওয়ার অর্থ হচ্ছে আপনাকে যে সরকারি কর্মকর্তা উনি বানাবে, আপনি আসলে চা খান কিভাবে। চা দিয়েছে, জি স্যার, বলেন স্যার, কি প্রশ্ন করছিলেন স্যার, ওরা বুঝেই যাবে এসালা ক্যালাস। হ্যাঁ, ঘুষ খাওয়ার মতো করেই খায় অনেকে। হ্যাঁ, আপনি চার কাপটা কিভাবে ধরছেন ওটা পর্যন্ত দেখে সে। অনেক সময় আপনার যখন চাকরির আপনি যখন ঢুকবেন তখন আপনি যে দরজাটা বন্ধ করছেন সেটাও কিভাবে। বাড়িতে কি করি, আম্মু ডাকছে ঘরের মধ্যে, আরে ঢুকলাম আর দরজা ঠাক্কাপকে লাথি মেরে দিলাম, যা দরজা লেগে গেল, এটাও কিন্তু খেয়াল করে। ঠিক আছে, সুতরাং আপনি মনে করেন এখন 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 আপনাদের কাছে মনে হতে পারে স্যার যা যা বলতেছে জীবনে শুনি নাই, এ তো ভাইবা বোর্ডে যাইতে এইবার আমার ভয় লাগবে। আসলেই তাই, কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ভাইবা বোর্ডে কখনোই ভয় পাবেন না। ভাইবা বোর্ডের সামনে যারা বসে থাকে এরা কখনোই এক্সপেক্ট করে না আপনি সব প্রশ্ন পারবেন, এটা কখনোই এক্সপেক্ট করে না। বুঝতে পারছেন? আমি একটা চাকরি পরীক্ষায় গেছিলাম, একদম প্রথম প্রশ্ন আমি একবার বসার আগেই প্রশ্ন করছে, আমি বলছি স্যার আমি জানি না, আমার স্যার এটা জানা নাই। প্রথম প্রশ্ন করছে যে আজকে বাংলা কত তারিখ, আমি বাংলার টিচার, আমি বলছি স্যার আমার এটা জানা নাই। বলছে এই তো সমস্যা, আপনাদের বাংলা তারিখ আপনাদেরকে জিজ্ঞেস করলে আমার মনে হয় 99%ই পারবেন না আজকে বাংলা কত তারিখ, আমিও পারবো না। ঠিক আছে, অর্থাৎ আপনারা যে পলিটেকনিকের লোক, অন্ততপক্ষে যে কোনো চাকরির পরীক্ষার সময় আপনার পলিটেকনিকের ইতিহাসটা অবশ্যই জেনে যাবেন। আপনার নামের কোনো যদি কোনো অর্থ থাকে নামের অর্থ জেনে যাবেন। আপনার জেলায় যদি কোনো বিখ্যাত লোক থাকে সেটা জেনে যাবেন। বুঝতে পারছেন? এগুলো খুব ধরবে। কুমিল্লা যার বাড়ি, কার বাড়ি যেন কুমিল্লা, ঐতিহ্যবাহী, প্রচুর কুমিল্লা থেকে প্রচুর ধরার আছে। যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে, আসলে গল্পের মধ্যেও গল্প হয়ে যায়, বাংলা ক্লাস তো হয়ে যায়। আচ্ছা, এখন অর্থতত্ত্ব, আমরা বলছি অর্থতত্ত্ব। দেখেন অর্থতত্ত্ব আসলে কোনগুলো চিনব, ব্যাকরণে কিন্তু অনেকগুলো, আপনি সূচিপত্রে যে দেখেন অনেকগুলো বিষয় আছে, তাহলে এখান থেকে অর্থতত্ত্ব কোনগুলো মাথায় রাখবেন। ব্যাকরণের যে অংশগুলো দিয়ে আমরা কোনো অর্থ বুঝবো, যে অংশগুলো দিয়ে আমরা কোনো অর্থ বুঝবো সেটি অর্থতত্ত্ব। যেমন বিপরীতাত্মক শব্দ। আচ্ছা, তার থেকেও বলি, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে কয়েকটা বিষয় বলি। অর্থে কি আছে, রেপ আছে, আছে না? ব্যাকরণের মধ্যে যেগুলো রেপ দিয়ে যেগুলো লেখা আছে, আপনার এগুলো কিন্তু শর্ট টেকনিক। রেপ দিয়ে ব্যাকরণের যে অংশগুলো আছে সবগুলোই অর্থতত্ত্ব। যেমন আমি তো সবকিছু লিখতে পারছি না, বিপরীতাত্মক শব্দ, বিপরীতাত্মক, থয় রেপ ক, এখানে কি আছে, রেপ আছে। বিপরীতাত্মক শব্দ, সমার্থক শব্দ, একটা শব্দ আছে না সমর্থক, থয় রেপ। গৌণার্থ, মুখ্যার্থ, এই ব্যাকরণের এই যে অংশগুলো আছে সবগুলো, অর্থাৎ রেপ থাকলে আপনি মনে করবেন এগুলো অর্থতত্ত্ব, সহজ ভাষায়। এইবার আসেন ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব আমি কোনগুলো দিয়ে চিনব? ব্যাকরণের যে অংশগুলোতে ধ্বনি শব্দটা আছে সেটাই সবগুলো ধ্বনিতত্ত্ব। যেমন কি ধ্বনি বা বর্ণ যদি আসে, পরীক্ষা আসে, ধ্বনি বা বর্ণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, বুঝে নেবেন যে ধ্বনিতত্ত্ব। ধ্বনির পরিবর্তন, ধ্বনির মিলন। আচ্ছা, এই জায়গায় একটা বিষয় আছে, আমি বলছি ধ্বনির মিলন। ধ্বনির মিলন, এই ধ্বনির মিলন মানে কি? ধ্বনির মিলন এটার অর্থ হচ্ছে সন্ধি। আমাদের আছে না সন্ধি, এই সন্ধিটাকে বলা হয় দুটো ধ্বনির মিলন। ইতি যোগ আদি, ইত্যাদি, ইতি ধ্বনি আদি ধ্বনি দুটো মিলে মিলন হয়েছে যেটা, সেটা হচ্ছে ধ্বনির মিলন। অর্থাৎ ধ্বনির মিলন মানে আপনি যদি পরীক্ষায় আসে ধ্বনির মিলন না এসে বলে যদি সন্ধি কোন অংশের হচ্ছে বিষয়, ধ্বনিতত্ত্ব। আচ্ছা, নত্ব আরেকটা একটু সমস্যা আছে, সেটা হচ্ছে এইটা ধ্বনি নাই কিন্তু এটা একটু মনে রাখতে হবে, এক্সেপশনাল, সেটা হচ্ছে নত্যবিধান, সত্যবিধান, এটিও কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এইবার আসেন বাক্যতত্ত্ব। ব্যাকরণের যে অংশগুলো দিয়ে কোনো বাক্য বা সেন্টেন্স বোঝাবে সেটাকে আমরা বলবো
বাক্যতত্ত্ব। যেমন দেখেন বাক্য সংকোচন। বাক্য সংকোচন কাকে বলা হয়? এটার অপার নাম হচ্ছে এক কথায় প্রকাশ, এটাকে বলা হয় বাক্য সংকোচন। আচ্ছা, বাগধারা, বাগধারা বলে না, যেমন হচ্ছে অক্কা পাওয়া। অক্কা পাওয়া দিয়ে একটা মজার বাক্য বলতে পারবেন কেউ? আমরা ছোটবেলায় বলতাম খুব, অক্কা পাওয়া বলতে পারবেন? হ্যাঁ, আমি বলছি এটা মজার বাক্য বলেন। অক্কা পাওয়া তো বাক্য বানাইতেই পারেন। পারবেন না? ছোটবেলায় খুব মজা করে বলতাম। আমাকে ক্লাসে ব্যাকরণের স্যার লিখতে দিয়েছিল অক্কা পাওয়া দিয়ে একটা বাক্য রচনা কর। তাহলে ছক্কা মিয়া মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে অক্কা পেয়েছেন। কি হইল? ছক্কা মিয়া মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে অক্কা পেয়েছেন। বাক্য তো ঠিক আছে। আমারে লিখতে দিয়েছে পটল তোলা। পটল তোলা মানে কি? মরে যাওয়া। এটা দিয়ে একটা মজার বাক্য। পটল বাবু পটল তুলতে গিয়ে পটল তুলতে তুলতে হঠাৎ করে পটল তুলেছেন। বাক্যে ভুল আছে? পটল বাবু মানে একজন ব্যক্তির নাম, তিনি পটল তুলতে গিয়েছিল, গিয়ে পটল তুলছিলেন, তুলতে তুলতে হঠাৎ করে পটল তুলেছেন, মানে স্ট্রোক করতে পারে। বুঝা গেছে? তাইলে এটিকে বলা হচ্ছে বাগধারা। আর একটা হচ্ছে বাচ্য এবং উক্তি। উক্তি মানে কি? ডায়লগ। এই প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু বাক্যের সাথে বাক্যের মতো করে হয়। সুতরাং এইগুলো যদি মনে রাখতে পারেন তাহলে হয়ে গেল কি? সেটা বাক্য তত্ত্ব। এই তিনটা টপিক বাদে আর ব্যাকরণে যা আছে সব আপনি শব্দতত্ত্ব। মানে এই তিনটা সহজ তিনটা জিনিস মনে রাখলে আপনার যা আছে সেখানে সমাস আসতে পারে, বিভক্তি আসতে পারে, কারক আসতে পারে, ধাতু আসতে পারে, যা আছে সবই হচ্ছে শব্দতত্ত্বের। এই শব্দতত্ত্বের আর একটা নাম আছে কিন্তু, এটি হচ্ছে ভালো পড়াশোনা করছে, লক্ষণ ভালো কিন্তু, হ্যাঁ লক্ষণ ভালো। তাহলে এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা, আমরা একটু ধ্বনি ও বর্ণটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমাদের ক্লাস কত সময়? 1 ঘন্টা 10 মিনিট। আচ্ছা, 1 ঘন্টা 10 মিনিট। তো এই বিষয়গুলো, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়গুলো চিহ্নিত করার জন্য? কারণ পরীক্ষায় কিন্তু এটাই আসে অনেক সময় যে অমুকটা সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়। কারো কোনো অসুবিধা আছে? বুঝতে পারছেন? একটু বাসায় কিন্তু দেখতে হবে। আপনাদের একটা ভালো জিনিস আমি বলে দেই, সবসময় বলি আমি, সেটা হচ্ছে আপনাদের যেদিন বাংলা ক্লাস, সেই বাংলা ক্লাসে আপনি বাসায় গিয়ে সেই দিন 1 ঘন্টা বাংলা দেখবেন। মানে এখান থেকে ক্লাস করে যে আপনি প্লিজ ক্লোজ করবেন না। আমি যে টপিক্সটাই পড়ালাম ওই টপিক্সটাই আপনি 1 ঘন্টা রিসার্চ করেন, ওইটার আপনি এমসিকিউ দেখেন। আপনার আজকে আর সমাজ দেখার দরকার নেই, কারক দেখার দরকার নেই, আপনি দেখবেন ব্যাকরণে আলোচ্য বিষয় এবং ধ্বনি ও বর্ণ, এই 4টা বিষয় আপনি একটু দেখবেন, এই 2টো বিষয় একটু দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। আপনি এইটার ডিটেলসটা পড়বেন, এটার এমসিকিউটা পড়বেন, দেখবেন ব্যাকরণে কয়টা টপিক আপনাদের আছে। হয়তো টপিক্স আছে হয়তো আমি দেখলাম বোধহয় 22টা। তো 22টা 22 দিন দেখলেই তো আর কিছু থাকে না। আপনার 22টা টপিক্স 22 দিন দেখলে আপনি ব্যাকরণে জাহাজ হয়ে যাবেন। এরপরে আপনি খালি ওইটার আরও কোন বইতে কি আছে খালি এইটুকু করবেন, দেখবেন যে আপনার আটকাবেন না, পরীক্ষাতে আপনি আটকাবেন না। আমি একটা জিনিস দেখেছি, পলিটেকনিকের ছেলেবেলে বাংলাতে অনেক দুর্বল হয়। আজকে আমি অফিসে গেছি, আমাকে এক স্টুডেন্ট ফোন করছে, স্যার আমি ফেল করলাম কেন? তাই আমি বললাম এটা কি ধরনের কথা, তুমি ফেল করলে কেন? তো দেখি সে আসলে ক্লাস করে না রেগুলার, ক্লাসে অ্যাটেন্ডেন্সে পাইছে 2, তারপরে সে টোটাল ফাইনাল 40-এর ভিতর পাইছে হচ্ছে 15। তা বললাম স্যার উপায় কি? তা আমি বললাম তুমি কোন ব্যাচে পড়ো? বল স্যার আমার তো ব্যাচ নাম্বার মনে নাই। আমি বললাম এইবার বোঝো তুমি ফেল করছো কেন, তুমি তোমার নিজের ব্যাচ নাম্বারটাই জানো না, তুমি ফেল করছো কেন? যাই হোক, আমরা একটু ধ্বনি ও বর্ণেতে চলে যাই। অনেকদিন বোর্ডে লিখি নাই। ধ্বনি ও বর্ণ। আচ্ছা, ধ্বনি কি আর বর্ণটা কি? ধ্বনি কি আর বর্ণটা কি? সহজভাবে বলেন, আমরা এত কঠিন জিনিস বুঝি না। আপনি বলেন তো, মানে সিম্পল ভাবে বলেন যে ধ্বনি কি আর বর্ণটা কি, বলেন তো। কিছু বলছেন?
আমাকে বলছেন? ধ্বনি লিখিত রূপে বর্ণ। হ্যাঁ, ধ্বনির লিখিত রূপ। মুখ দিয়ে আমি যেটাই বলি সেটাই ধ্বনি। স্যার আমাকে বলছেন? স্যার আপনাকে ডাকতে স্যার। তাহলে ধ্বনিটা হচ্ছে আমরা যেটা মুখে বলি সেটি হচ্ছে ধ্বনি। মুখ দিয়ে যাই বলেন না কেন, আপনি হাত দিয়ে তালি দেন, এটা একটা ধ্বনি। আচ্ছা, একটু কি আপনাদের কি দরকার? একটু যান, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, প্লিজ পরে কথা বলেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা শব্দ করি, সাউন্ড করি, সেটি হচ্ছে ধ্বনি। আপনি এখান থেকে এটা ধ্বনি, কিন্তু এটা তো কোনো লিখিত রূপ হয় না, হয় এটার কোনো শব্দ এই লিখিত রূপ হয়। কিন্তু যখন আমরা একটা জিনিস লিখব, সেটির কিন্তু লিখিত রূপটা হচ্ছে বর্ণ। আমি মুখ দিয়ে যখন বলছি এটি ধ্বনি, কিন্তু আমি যখন এটা লিখব তখন সেটি হচ্ছে বর্ণ। অর্থাৎ ধ্বনি ও বর্ণ একই জিনিস, একটা মুখে বলা, একটা লেখার, একটা লৈকিক, একটা হচ্ছে মৌখিক। এখন দেখেন ভাষা কাকে বলা হয়? ভাষা কাকে বলা হয় বলেন তো? মনের ভাব প্রকাশের মাধ্যম দিয়ে যেটা কি হয়, মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা। এখন ফার্মগেট দিয়ে আমি যাচ্ছি, সুন্দরী একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আমি চোখ দিয়ে এমন একটা ইশারা করলাম, মেয়েটা পায়ের থেকে স্যান্ডেল খুলে আমার এরকম করে দেখাই দিল। ওটা কি ভাষা হইল? ভাষা হইল? কে ভাষা হইল না? হয়েছে না? তার মানে আমি তো খারাপ প্রস্তাব দিয়েছি, ও তো বুঝতে পারছে, এই কারণে তো স্যান্ডেল খুলছে। আবার আর এক রকম ইশারা দিলাম, উনিও আবার এরকম দেখায়, কি জানো এরকম দেখাই দিল। তার মানে কি? কাজ হয়ে গেছে। তার মানে ভাষা। আমি যেটা বলেছি সেটা সে বুঝতে পারছে, এটা ভাষা। এই ভাষাটা পৃথিবীর সবচেয়ে কোন জায়গায় ব্যবহৃত হয় ভালো বলেন তো, বলতে পারবেন? মানে ভাষার মানে সবচেয়ে ভালো ব্যবহার হয় কোন জায়গায় বলতে পারবেন? চাকরির পরীক্ষার হলে। এই কোনাতে জিজ্ঞাসা করবে মানে 4 নাম্বার কি, ও বলে ক। এর উপরে ভাষা নাই, এই পাশে বসে আছে আর ওই কোনায় বসে আছে, তাও ভাব বুঝতেছে, ভাষা। দেখেন, এটাকে ভাষা বলা যাবে না। ভাব প্রকাশে এটাকে সাংকেতিক ভাষা, এটি সাংকেতিক ভাষা, কিন্তু এটা আসলে ব্যাকরণের ভাষা। এটাকে ভাষা বলবো না। ব্যাকরণের ভাষা অবশ্যই আপনাকে সেটি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হবে এবং সেটি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে, তাই ছাড়া কিন্তু সেটি ভাষা হবে না। আচ্ছা, ভাষা গঠিত হয় কি থেকে? ধ্বনি থেকে। আচ্ছা, ধ্বনির লিখিত রূপ আমরা বললাম বর্ণ। আচ্ছা, এখন একটা মজার বিষয় একটু মনে রাখবেন যে আমরা কতগুলো যখন ধ্বনি তো লিখিত রূপ বর্ণ, তাহলে আমরা একটা ধ্বনি লিখি, ধ্বনি অথবা বর্ণ। তাহলে কতগুলো ধ্বনি যখন পাশাপাশি বসে তখন সেটি কি হয়? সেটি হবে শব্দ, তাই না? কয়েকটা ধ্বনি, ধ্বনি না, এটা বর্ণ। ল একটা বর্ণ, মো একটা বর্ণ, পাশাপাশি বসে কি হয়েছে? কলম হয়েছে, একটা শব্দ হয়েছে। কতগুলো শব্দ যখন পাশাপাশি বসবে তখন কি হবে? এটি বাক্য। এটি বাক্য। আমি কলম দিয়ে লিখি, 4টা শব্দ একসাথে করেছি বলে একটি বাক্য হয়েছে। তবে সেই বাক্য হতে গেলে আমি কি বলেছি? লিখিত রূপ হতে হবে এবং অর্থ প্রকাশ করতে হবে। এখন লিখি, কলম, আমি দিয়ে এরকম বললে তো হলো না, মানে সুশৃঙ্খল, ইয়েস, ব্যাকরণের যে অংশটা, হ্যাঁ, সুশৃঙ্খল ভাবে হতে হবে। তাহলে এটি হচ্ছে কি বললাম, যেটা বাক্য, একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করতে হবে। আচ্ছা, বাক্য। আর কতগুলো বাক্য একসাথে হলে সেটা কি হবে? সেটি কি হবে? সেটি হবে গল্প উপন্যাসে চলে গেছে। এত মনে রস, এই সাহিত্যে আবার রস আবার 9 প্রকার। আমরা বলি না তোমার এত রস হয়েছে কোত্থেকে? সাহিত্যে কিন্তু রস আছে। হ্যাঁ, অন্যান্য পরীক্ষায় কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে রস কয় প্রকার, আসে 9 প্রকার। সাহিত্যে আবার 9 প্রকার রস আছে। এই প্রেমের রসের নাম হচ্ছে কি জানেন? নারী পুরুষ যে প্রেম করে এটার নাম হচ্ছে মধুর রস।
আর তার থেকে প্রেম যখন আরো একটু গভীর জায়গায় চলে যায়, আর নাই বলি আপনারা যথেষ্ট বড় হয়েছেন, সেটাকে বলা হয় শৃঙ্গার রস। ঠিক আছে, যাই হোক, বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ হয়, কিলো কে এসি টেসি তো নাই। ও এখান থেকে বাতাস আসছে, আচ্ছা, এই 2 তলার উপরেও তো বাতাস আসে। আচ্ছা, তাহলে বলছে যে বাকযন্ত্রের সাহায্যে আমরা যেটা উচ্চারণ করি সেটি হচ্ছে ধ্বনি। আর উচ্চারণে, আচ্ছা এখন একটা জিনিস দেখেন, উচ্চারণের একককে বলা হয় অক্ষর। এইটা একটু বোঝায় আপনাদের, অক্ষর কি বলা হয়? উচ্চারণের একক। উচ্চারণের একক মানে আপনি উচ্চারণ করতে গেলে একটা শব্দ আপনি যখন হচ্ছে মানে এক নিঃশ্বাসে একটানা বলতে পারবেন, যে যেটুকু সেটুকু হচ্ছে অক্ষর। যেমন আমার নামটা আমি বলি, আমার নাম হচ্ছে কি বললাম? চিন্ময় স্যার। চিন্ময় স্যার। এখন এই চিন্ময় স্যারটাকে আপনি যদি উচ্চারণ করতে যান তাহলে কিভাবে আসবে? উচ্চারণ প্রকৃত যদি উচ্চারণ করতে যাই কিভাবে হবে? চিন্ময়। এই বিদ্যুতের নাম বানানোর একটা সুবিধা আছে। কি সুবিধা বলতে পারবেন? আপনাদের প্রথমেই বলে দিয়েছি, এর একটা নাম হওয়ার একটা সুবিধা আছে। আমি যে কোনো ভাইবা বোর্ডে গেলে আমার নাম নিয়ে প্রশ্ন করে 5 মিনিট, আর আমি তো ওটা নিয়ে রেডি। তার মানে আমি ইজি হওয়াটা কিন্তু সহজ, মানে ইজি হয়ে যাব আর কি। ঠিক আছে, যখন আপনি পরীক্ষার হলে ঢুকতে মানে সরি ভাইবা বোর্ডে যাওয়ার সাথে সাথে আপনাকে যখন ডিপার্টমেন্টাল প্রশ্ন করবে আপনি কিন্তু ভড়কে যাবেন। কিন্তু যখন আপনার জিজ্ঞেস করবে যে আপনার নাম কি, সকালে খেয়ে এসছেন, আপনার বাড়ি কোথায়, এগুলো নিয়ে যখন প্রশ্ন করবে আপনি আস্তে আস্তে ইজি হয়ে যাবেন। তো আমার নাম নিয়ে আমি অনার্স লাইফে 5 বছরের মধ্যে 4 বছর খালি আমার নাম নিয়ে প্রশ্ন করছে। আমিও মোটামুটি 4 বছর খুব একটা প্রস্তুতি নিয়ে যাইনি, মাস্টার্সে প্রস্তুতি নিয়ে গেছিলাম, ওই বছরই নাম নিয়ে প্রশ্ন করে নাই। ঠিক আছে, যাই হোক, তাহলে আমি বললাম যে চিন্ময়। এখন এই চিন্ময়টাকে আমি উচ্চারণ কিভাবে করছি? আমি কি এইভাবে বলছি চ চ ন ম য় এইভাবে উচ্চারণ করছি? না, আমি উচ্চারণ করছি চিন্ময়। চিন মানে কি? এক, মানে এক নিঃশ্বাসে আমি উচ্চারণ করতে পারছি চিন একটা শব্দ, ময় একটা শব্দ। তার মানে এইটিকে কিন্তু এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর। কিন্তু যদি বলা হয় এখানে বর্ণ কয়টি? বর্ণ কিন্তু 4টি, কিন্তু অক্ষর কয়টি? 2টি। এখন আমি আর একটা জিনিস লিখি মোবাইল, এখন এখানে বর্ণ কয়টি বলেন তো? বর্ণ 4টি, কিন্তু অক্ষর কয়টি? 3টি। ইল। ঠিক আছে, আমি এটা লিখলাম কলম। বর্ণ কয়টি? বর্ণ 3টি, অক্ষর কয়টি? একটা কে? 2টি। কলম এইভাবে উচ্চারণ করেন জীবনে? আপনি বলেন কলম, কিভাবে উচ্চারণ করেন? কলম। মোবাইল, আচ্ছা মোবাইল তো লিখলাম, আমি আর কি লিখতে পারি? ডাস্টার। ডাস্টার। এটা 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 বর্ণ কয়টি? বর্ণ 4টি, কিন্তু অক্ষর কয়টি? ডাস্টার 2টি। ইয়েস, এই যে ধরতে পারছেন আপনার, অক্ষর হচ্ছে আপনি এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করতে পারেন সেটি হচ্ছে অক্ষর। এই কারণে এটিকে বলা হয় উচ্চারণের একককে বলা হয় অক্ষর, অর্থাৎ একক এটিকে বলা হয় অক্ষর। তাহলে পরীক্ষা যদি আসে আপনার উচ্চারণের একককে কি বলা হয়? উত্তর অক্ষর। এটাও কিন্তু হয়ে গেল। এখন এই যে আমরা লিখিত যে জিনিসটা বলছি বর্ণ যে জিনিসটা বললাম আমরা, এই বর্ণকে কিন্তু হচ্ছে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন। এই স্বরবর্ণ কয়টি? আর ব্যঞ্জন বর্ণ টোটাল কয়টা? পৃথিবীর কোনো ভাষায় বোধহয় এতগুলো বর্ণ নাই। পেঁচাইলা, বাংলা ভাষা কিন্তু খুব পেঁচাইলা। ঠিক আছে, বিশ্বসেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার প্রায় 1 মাস ধরে বাংলা শিখছিল। বাংলা শেখার পরে এত বিশ্রী করে উচ্চারণ করেছে, সৌরভ গাঙ্গুলি বলেছে ভাই তোমার বাংলা শেখার দরকার নাই, আমার ভাষা অনেক গর্বের ভাষা, আমার ভাষা এত বিকৃত করে উচ্চারণ করলে আমার ভাষার মান সম্মান থাকে না।
উনি ক্রিকেটের জায়গায় ঠিক আছে, ক্রিকেটের জায়গায় বড় ক্রিকেটার, কিন্তু ভাষা উচ্চারণের জায়গায় ঠিক নেই। কারণ বাংলা ভাষা কিন্তু কঠিন ভাষা। আপনি ইংরেজি চাইলে 5 দিন প্র্যাকটিস করলে আপনি ইংরেজি পারবেন। আপনি 3টে হিন্দি সিনেমা বা তামিল সিনেমা দেখলে আপনি হিন্দি বলতে পারবেন, তামিলও বলতে পারবেন। কিন্তু বাংলা, এই একজন বিদেশির কাছে বাংলা, এখানে মনে করেন যে 10টা সিনেমা দেখায়ও বাংলা বলাইতে পারবেন না। খুব অবস্থা খারাপ। শাহরুখ খান একবার বাংলাদেশে আসছিল, ঠিক আছে, এসে বলল যে আমি বাংলাদেশে এসেছি। ও সব কিছু লেখা ছিল হিন্দিতে, ওইটা দেখে দেখে ও বাংলা উচ্চারণ করছে, ও কিন্তু বাংলা বলে নাই। এখন আমার যদি ওলন্দাজ ভাষায় একটা বাংলায় লিখে দেয়, আমি তো অবশ্যই উচ্চারণ করতে পারবো, ওই রকমই। তারে এটা হচ্ছে মোট বর্ণ হচ্ছে 50টি। এখন দেখেন বলছে যে গঠন অনুসারে স্বর হচ্ছে 2 ভাগে বিভক্ত। এটি একটা প্রশ্ন। গঠন অনুসারে স্বরবর্ণ 2 ভাগে বিভক্ত, একটি হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। আচ্ছা, মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি বাংলা এসে 7টি। অ, আ, ই, উ, এ, ও, এ। আচ্ছা, ওয়া মানলাম, আ মানলাম, ই মানলাম, রস্বই দীর্ঘ কই গেল? রস্বই দিয়ে যদি আমি বলি ইলিশ, আর দীর্ঘই দিয়ে যদি আমি বলি ঈগল, দুটোতে কি উচ্চারণ করছি? ই, ই। সুতরাং আমরা দুটো উচ্চারণ করার দরকার নেই, একটা ই তো উচ্চারণ করছি, বোঝা গেছে? আচ্ছা, রস্যু দিয়ে যদি আমি বলি উট, আবার যদি দীর্ঘ দিয়ে বলি উষা, দুটোটাই কি উচ্চারণ করছি? উ উচ্চারণ করছি। দুটো দরকার নাই, একটা। এর ক্ষেত্রেও তাই, ওর ক্ষেত্রেও তাই। কিন্তু এক ওর থেকে আসলো। আপনি এই ব্যঞ্জন স্বরবর্ণের মধ্যে আপনি কোথাও পাবেন না। এটা কোথা থেকে আসছে? এটা আসছে আপনি যখন বলেন, এটা কি বলেন? উচ্চারণ করেন। এটা কি উচ্চারণ? কই একটি বলেন? পাগল নাকি? একটি বলে? এটা বলে একটি, এ উচ্চারণ করে, এর মতো। কিন্তু আপনি এইটা বলেন তো, তখন কি এক বলে? এক, এই যে তখন সেই এটা হচ্ছে বোঝা গেল? হ্যাঁ, গ্রামে এখনো যাই দেখবেন, মা রান্না করে আর ছেলে বারান্দায় বই পড়ে, মা বলে এই জোরে জোরে পড়, আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই। তার মানে কেউ ভুল উচ্চারণ করছে কিনা এইটা শোনার জন্য। তার মানে কি, এ যখন বলছি এটা এর মতো উচ্চারিত হচ্ছে, কিন্তু এক যখন বলছি তখন কি উচ্চারণ হচ্ছে? আপনি এই শব্দটা এরকম করেন, কি লিখলাম? হ্যাঁ, অনেক। ওটা কিসের মতো উচ্চারণ করছেন? ওর মতো করছেন। কিন্তু আপনি এইটা উচ্চারণ করেন তো, কেউ অরুণ বলে, কেউ অরুণ বলে, অরুণ বলে, তখন ও আবার কিসের মতো উচ্চারণ হচ্ছে? ওর মতো, ও। এইটা একটু মাথায়। তাহলে আমরা বলছি এই কারণে এই মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। আচ্ছা, মৌলিক স্বর বর্ণ লেখা হচ্ছে যখন আমরা বর্ণ হিসেবে লিখবো, তখন কিন্তু সেটি 6টি হবে, কারণ তখন হচ্ছে আমাদের এটা হবে না। ইয়েস। যৌগিক স্বরবর্ণ কয়টি? যৌগিক মানে যেটাকে বিশ্লেষণ করা যায়, সেটি কয়টি? সেটি হচ্ছে 2টি। কি? ওই আর ও। এটাকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। যেমন অ যোগ রস্বই ওই আর ও যোগ রস্যু ও, এইটা যেটাকে ভাঙা যায় সেটিকে বলা হয় যৌগিক। আচ্ছা, এখন আমাদের হ্রাস্য, এর মধ্যে আবার হ্রাস্য স্বরধ্বনি আছে 4টি। হ্রাস্য মানে কম উচ্চারণ করতে হয় সেটা কি? অ, ই, উ, রি। অ, ই, উ আর রি, এই 4টা হচ্ছে আমরা বলছি হ্রস্ব। বাদ বাকি যে আপনার কয়টা আছে 11টার মধ্যে এই 4টা বাদে 7টা, বাকি 7টাকে বলা হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। ঠিক আছে? যেমন আমি টেনে টেনে উচ্চারণ করছি, দীর্ঘ,
এ, মানে এগুলোকে টেনে টেনে উচ্চারণ করতে হচ্ছে না, শুধু দীর্ঘ উচ্চারণ হচ্ছে। কিন্তু আপনি যখন ই শর্টকাটে হয়ে যায়, কিন্তু দীর্ঘ ই তখন কিন্তু ইয়ে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? এটি কিন্তু আসে অনেক সময়, ফলাও আসে, অনেক সময় কার আসে। ফলা কাকে বলবো? যখন ব্যঞ্জন বর্ণ। আর কি বলে কার যখন, সেটি হচ্ছে স্বরবর্ণ। আচ্ছা, আরেকটা বর্ণ আছে এইটার মধ্যে, যেটা আসলে কোনোভাবে ভাঙা যায় না, ওর আসলে কোনো রূপ নেই, সেটিকে বলা হয় নীলিন বর্ণ। নীলিন বর্ণ। নীলিন বর্ণ কোনটি? অ। এটির কোনো কিন্তু রূপ নেই, এটি কোনো রং নেই, কোনো রূপ নেই, এর কোনো যোগ্যতাও নেই। ঠিক আছে, এটিকে বলে নীলিন বর্ণ। আচ্ছা, আর ব্যঞ্জন বর্ণ দেখেন, ব্যঞ্জন বর্ণে হচ্ছে স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ কয়টি? সেটি হচ্ছে 25টা। 25টা কোনগুলো? ক থেকে ম পর্যন্ত। আচ্ছা, আমরা একটু লিখি, একটু দেখেন তো আপনাদের মনে আছে কিনা। এটা পরে কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে। মার্কারে গন্ধটা তো ভাল লাগছে আমার, মাঝে মাঝে নারকেলের নাড়ুর মতো মনে হয়, নারকেলের নাড়ুর গন্ধর মতো মনে হয়। আচ্ছা, ক থেকে ম পর্যন্ত আমরা বলছি, এই থেকে স্পর্শ বর্ণ। আচ্ছা, আমরা এগুলোকে একটু লিখিত মনে আছে আপনাদের? কর পরে কি? খ, তারপরে ওমো, চ, 5টা করে লিখি। হ্যাঁ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, প, ভ, ম। কয়টা হলো? 25টা। এই 25টার মধ্যে দেখেন, এখানে আরো কিছু তথ্য আছে, এগুলো আমার না বললেও কি মানে চলবে কিনা, যে শীর্ষ বর্ণ কয়টি, এগুলো কি বইতে পাবেন নাকি আপনাদের বোঝানো লাগবে? যদি বোঝানো লাগে আমি বোঝাই দেবো, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, অন্তস্থ বর্ণ 4টি। আচ্ছা, তারপরে ব্যঞ্জন। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কোনটা বলেছিলাম? ফলা। ফলা, এটা মনে রাখবেন। আচ্ছা, দেখেন, আচ্ছা ওইগুলো পরে বলছি, এইটা আপনাদেরকে আগে একটু দেখাই দেই। তাহলে এখন এই যে আমরা 25টা বললাম, যেহেতু 25টা স্পর্শ বর্ণ, এই 25টা বর্ণকে আমরা যদি উচ্চারণ করতে যাই, উচ্চারণ করতে গেলে এই যে 5টা উচ্চারণ আছে, আচ্ছা 5টা না, এই আমরা এই 5টাকে বাদ ডাকি। কেন বাদ ডাকি একটু পরে বলছি। এই 4টাকে যদি আপনি উচ্চারণ করতে যান, এইগুলো উচ্চারণ করতে গেলে দেখেন আপনার কোথা থেকে উচ্চারণ হচ্ছে। ক, খ, গ, ঘ। উচ্চারণ করতে গেলে এইটা পুরোটাই আমার গলা, কণ্ঠ থেকে উচ্চারণ হচ্ছে না? ফলে এটাকে আমরা বলবো কণ্ঠধ্বনি। ধ্বনি কেন? লিখিত রূপ ধ্বনি, সরি, এটা উচ্চারণ যখন করবো তখন ধ্বনি, কিন্তু এটি কণ্ঠ বর্ণ হওয়ার কথা। লিখিত হলে বর্ণ, কিন্তু উচ্চারণ তো মানুষ কেউ লেখে না, উচ্চারণ হচ্ছে মুখ দিয়ে বলে। যখন আপনি একটা কবিতা আবৃত্তি করছেন তখন কিন্তু উচ্চারণ করছেন, অর্থাৎ আপনার কণ্ঠ ভালো না হলে আপনি পারবেন না। এরপরে আসেন চ, ছ, জ, ঝ। এইগুলো উচ্চারণ করতে গেলে দেখেন আপনি কোথায়, এই কণ্ঠর আরেকটু উপরে, অর্থাৎ আপনার দাঁতের শেষে তালুতে যে লাগতেছে জিহ্বাটা, ফলে এটাকে বলা হয় তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি। এইগুলো উচ্চারণ করতে গেলে আপনি দেখেন আপনার জিহ্বাটা দাঁতের গোড়ার দিকে যে লাগতেছে, উপর অংশে লাগতেছে, এটাকে বলে মূর্ধ। যদি মনে না থাকে সহজভাবে এইটা মনে রাখবেন, মূর্ধন্য আছে তাই এটা মূর্ধন্য ধ্বনি। ময় দীর্ঘ ধয় রেফ। মনে না থাকলে আপনি এটা করে দেবেন, মূর্ধা আছে, মূর্ধন্য আছে তাই মূর্ধন্য ধ্বনি। আর এটা কি হবে? দন্তান্ন আছে তাই এটা দন্তধ্বনি। আর তার থেকে সহজ বিষয় বলি, এইগুলো উচ্চারণ করতে গেলে আপনার জিহ্বা দেখেন দাঁতের সাথে টাচ করতেছে, প্রত্যেকটা ত, থ, দ, থ। আপনার জিহ্বাটা সবসময় দাঁতের সাথে স্পর্শ করছে, দন্ত মানে দাঁত, দাঁতের সাথে স্পর্শ করছে, ফলে এটিকে আমরা বলবো দন্তধ্বনি। এবং সর্বশেষ যেটা বলছি, আমরা এগুলো উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁটের স্পর্শ লাগছে। প,
ফ প ভ, ফলে এইগুলোকে বলা হয় ওষ্ঠ। ঠিক আছে, আর এই যে পাঁচটার কথা বললাম, এই পাঁচটা হচ্ছে আপনি উচ্চারণ করতে গেলে প্রত্যেকটা আপনার নাকে উচ্চারণ করতে হবে, ফলে এইগুলোকে বলছি আমরা নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি মানে আপনি উ দিয়ে একটা শব্দ উচ্চারণ করেন ব্যাং, আমরা কিন্তু নাকে উচ্চারণ করছি। ইও দিয়ে মিয়া, মূর্ধন্য দিয়ে হরিণ, নৌকা, ময়ূর, এগুলো উচ্চারণ করতে গেলে আমরা নাকে উচ্চারণ করছি, ফলে এইগুলোকে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি। আচ্ছা, এখন দেখেন এইগুলো যদি বলতে যাই, এই যে লাইনে যেগুলো আছে, অর্থাৎ আমি যদি কি এগুলো সিরিয়াল দিই 1 2 3 4 5, তা 5 আমাদের টোটাল দরকার নেই, যেহেতু নাসিক্য এটা ক্লিয়ার, আর কিছু নেই। মনে রাখবেন 1 এবং 3, 1 মানে কিন্তু শুধু ক না, 1 মানে এই লাইনে যা আছে সব, 3 মানে এই লাইনে যা আছে সব। 1 এবং 3 এইগুলোকে বলা হয় অল্প প্রাণ। অল্প প্রাণ, অল্প প্রাণ কেন? এইগুলো আপনি যদি মুখের সামনে একটা হাত রাখেন, আপনি এইগুলো উচ্চারণ করেন, দেখেন আপনার মুখ থেকে বাতাস কম বের হবে। ক, চ, ট, ত, প। কিন্তু আপনি এইগুলো উচ্চারণ করেন তো, আপনার মুখ দিয়ে দেখেন গরম বাতাস বের, খ, ছ, ঠ, থ, ফ। তারপরে আবার একটু ই করেন, গ, জ, ড, দ, ব, কিন্তু আবার ওইটা বলেন ঘ, ঝ, ঢ, ধ, ভ। কি হচ্ছে? যেগুলো আপনার কথা বলতে গেলে মুখ দিয়ে বাতাস বেশি বের হচ্ছে, ওইগুলোকে বলা হবে মহাপ্রাণ। মহা মানে বেশি, হ্যাঁ, মহাপ্রাণ। আর যেগুলো অল্প বাতাস বের হচ্ছে সেটা অল্প প্রাণ। কিন্তু এইগুলো, এই যে 1 এবং 2, হ্যাঁ, 1 লাইন এবং 2 লাইন, এই দুটো উচ্চারণ করতে গেলে আমাদের কি হচ্ছে, আমাদের যে স্বরতন্ত্রী আছে, সেই স্বরতন্ত্রী কিন্তু একটু কম কাঁপতেছে, কম কাঁপবে। আপনি দেখেন ক, খ, গ, ঘ, এই ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, প, এটা যে স্বরতন্ত্রী কম কাঁপে, ফলে এইগুলোকে বলা হয় অঘোষ ধ্বনি। অঘোষ। আর এই দুটো উচ্চারণ করতে গেলে আমাদের স্বরতন্ত্রী বেশি কাঁপে, ফলে এইগুলোকে বলা হয় ঘোষ ধ্বনি। বোঝা গেল? এখানে আর কিচ্ছু না, খালি এই তালিকাটা যদি আপনি মনে রাখতে পারেন, এখান থেকে একটা এমসিকিউ 100% পাবেন। কিভাবে প্রশ্ন আসবে? বলা হতে পারে চ ধ্বনি অল্প প্রাণ না মহাপ্রাণ, বা চ ধ্বনিটি আসলে কি ধরনের বর্ণ, সেখানে অল্প প্রাণ দিতে পারে, মহাপ্রাণ দিতে পারে, বা অন্যান্য আরো অনেক কিছু। তাহলে এটা কিন্তু আপনি জানবেন 1 এবং 3, আপনি এই লাইনটা মনে রাখবেন, 1-এর লাইন, 3-এর লাইন, 2-এর লাইন, 4-এর লাইন, মূলত এইগুলো আসবে। আর এগুলো দেখলে আপনি বুঝতেই পারবেন যে এটা নাসিক্য, নাকে উচ্চারণ হচ্ছে। এবং মনে রাখবেন প্রথম দুটো অঘোষ ধ্বনি, পরের দুটো ঘোষ ধ্বনি। এখানে বিজোড়, এখানে জোড়, কিন্তু এখানে 1 2, এখানে 3 4। এইটা তালিকাটা মনে রাখা খুবই দরকার, না হলে আজকে রাতে যে লিখবেন, মুখস্থ করলে হবে না, কিন্তু প্রথমে বুঝে নেবেন, পরে আপনি নিজে নিজে খাতায় লিখবেন। আমার বিশ্বাস আপনার এইখান থেকে আর কোনো প্রশ্ন আটকাবে না। আর কিছু কিছু বিষয় আছে, এগুলো তো আসলে মুখস্থ করার জিনিস, যেমন হচ্ছে পার্শ্বিক ধ্বনি একটি ল, কম্পনজাত একটি র, আনুনাসিক হচ্ছে একটি চন্দ্রবিন্দু, আর হচ্ছে পরাশ্রয়ী হচ্ছে, পরাশ্রয়ী কাকে বলা হয়? পরাশ্রয়ী বর্ণ কিন্তু 3টি, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। মানে পরাশ্রয়ী মানে কি? পরকে আশ্রয় করে বাঁচে, অর্থাৎ এরা নিজে নিজে উচ্চারণ হতে পারে না কোনো কিছুর সাথে। যেমন অনুস্বর দিয়ে কি হয়, কি একটা শব্দ, একটা বলেন তো? হ্যাঁ, অঙ্ক। আমি একটা অঙ্ক লিখলাম, অনুস্বর ক, অঙ্ক। দুঃখ, বিসর্গ দিয়ে দুঃখ, হ্যাঁ, আর একটা হচ্ছে সাপ, বা পচা সাবান, আলমের এক নাম পচা সাবান। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের